হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 9-এ ধ্বনির যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেটা আমি তোমাদের পড়াবো। এবং সেই চ্যাপ্টারে কি আছে যে ধ্বনি পরিবর্তনের কারণ এবং পরিবর্তনের বিভিন্ন ধারা, অর্থাৎ ধ্বনি কেন পরিবর্তিত হয়, কিভাবে পরিবর্তিত হয় সেটা আজকে আমি তোমাদের পড়াবো। তো সবার প্রথমে যেটা তোমাদের জানতে হবে সেটা হলো যে ধ্বনি পরিবর্তনের কিন্তু বিভিন্ন কারণ থাকে। তো ধ্বনি পরিবর্তনের প্রথম কারণটা কি? একটা হলো ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু। তো ভৌগোলিক পরিবেশ ও জলবায়ুতে কি বলছে দেখো, ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, জলবায়ুর প্রকৃতি ও পরিবেশগত কারণে ধ্বনি পরিবর্তন ঘটতে পারে। যেমন কলকাতার মানুষ যদি দোকানে গিয়ে বলে 10 টাকার খুচরো হবে, এই কথাটা মুর্শিদাবাদের মানুষ বলবে 10 টাকার খরচা আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, ধ্বনি কিন্তু কলকাতা এবং মুর্শিদাবাদ নির্বিশেষে বদলে যাচ্ছে। কলকাতার মানুষ একরকম ভাবে বলছে আর মুর্শিদাবাদের মানুষ একরকম ভাবে বলছে। তো এখানে এটার মূল কারণ কি? এটার মূল কারণই হচ্ছে কি ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু। তাহলে ধ্বনি পরিবর্তনের 1 নম্বর কারণ যেটা আমরা দেখতে পেলাম, সেই কারণটা কি? সেই কারণটা হলো জলবায়ু। মেন আমরা এটা বলতে পারি যে সেই কারণটা হলো জলবায়ু। অর্থাৎ জলবায়ুর কারণেই কিন্তু কি হচ্ছে যে প্রথমে ধ্বনিটা পরিবর্তিত হলো, অর্থাৎ কলকাতার মানুষ একরকম ভাবে ভাষা ব্যবহার করছে আর কি হচ্ছে মুর্শিদাবাদের মানুষ একরকম ভাবে ভাষা ব্যবহার করছে। তাহলে প্রথম কারণটা হলো জলবায়ু। দ্বিতীয় কারণটা কি বলছে দেখো, বক্তার বাকযন্ত্রের ত্রুটি। বক্তার বাকযন্ত্রের ত্রুটিতে কি বলছে দেখো, ত্রুটির কারণে কিন্তু বিভিন্নভাবে ধ্বনি পরিবর্তন হতে পারে। যেমন ফলের রসকে ফলের অস বলে, তাহলে অনেকে কি বলে যে রটা বলতে পারে না, তো সেক্ষেত্রে সে কিন্তু ফলের রসকে ফলের অস বলে। তাহলে কি হচ্ছে যে বক্তার বাকযন্ত্রের ত্রুটির কারণে কি হচ্ছে ধ্বনি পরিবর্তিত হচ্ছে, যেমন ফলের রস ফলের অস হচ্ছে। তাহলে সেকেন্ড যে কারণটা ধ্বনি পরিবর্তনের সেটা কি? সেটা হলো যে বক্তার বাকযন্ত্রের ত্রুটি। তাহলে সেকেন্ড যে কারণটা সেটা তোমাদের কি বলছে, সেকেন্ড কারণটা হলো বক্তার বাকযন্ত্রের ত্রুটি। এবার তোমাদের থার্ড পয়েন্ট কি বলেছে দেখো, যে শ্রোতার শ্রবণ যন্ত্রের ত্রুটি। একটা ছিল বক্তার বাকযন্ত্রের ত্রুটি, অর্থাৎ মানুষ কিরকম ভাবে উচ্চারিত করছে সেটা তার বাকযন্ত্রের উপর নির্ভর করে যে মানুষ কিভাবে উচ্চারণ করবে। তো সেক্ষেত্রে তাহলে বাকযন্ত্রের ত্রুটির কারণেই কি হচ্ছে যে ধ্বনি পরিবর্তন হচ্ছে। এবার তৃতীয় যেটা বলছে সেটা হলো শ্রোতার বাকযন্ত্রের ত্রুটি। তো শ্রোতার বাকযন্ত্রের ত্রুটি যেটা বলছে সেটা কি বলছে দেখো, যে শ্রোতার শ্রবণ যন্ত্রের ত্রুটি থাকলে ধ্বনি পরিবর্তন হতে পারে। যেমন একজন কালাকে কুল এনে দিতে বললে সে ভুল করে শুনবে ফুল। তাহলে যেমন শ্রবণ যন্ত্রের ত্রুটি হলে তাহলে কি হয় যে সে ঠিক করে শুনতে পারে না, ফলে একজন কি বলছে সে সেটা শুনতে না পেয়ে কি হয় যে সেক্ষেত্রে কিন্তু ধ্বনিটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন কুল এনে দিতে বললে সে সেটা ফুল শুনছে। তাহলে থার্ড নম্বর পয়েন্ট যেটা আমরা করলাম সেটা হলো বক্তার শ্রবণ যন্ত্রের ত্রুটি। তাহলে থার্ড পয়েন্ট যেটা সেটা কি বলেছে, বক্তার শ্রবণ যন্ত্রের ত্রুটি। এবার কি বলছে দেখো, যে অশিক্ষা ও অসচেতনতা। সচেতনতার অভাব ও শিক্ষার অভাবেও কিন্তু কি হয় ধ্বনি পরিবর্তন হয়। অর্থাৎ কোনো মানুষ যদি অশিক্ষিত হয়, তার মধ্যে শিক্ষা না থাকে, তাহলে সে সঠিক যে উচ্চারণটা, সঠিক যে ধ্বনিটা সেটা কিন্তু সে জানে না বা বলতে পারে না। তার ফলেও কিন্তু কি হয় যে ধ্বনি পরিবর্তন হয়। যেমন ম্যাজিস্ট্রেট সাহেবকে মাছের টক সাহেব নীলদর্পণ নাটকে বলা হয়েছে। তাহলে তোমরা অনেকেই জানো যে নীলদর্পণ নাটক যেটা কিনা দীনবন্ধু মিত্রের লেখা, তখনকার দিনে নীল চাষ, নীল বিদ্রোহ, নীল চাষিদের নিয়ে দীনবন্ধু মিত্র লিখেছিলেন 1860 খ্রিস্টাব্দে, সেটা হলো নীলদর্পণ নাটক। সেই নীলদর্পণ নাটকে ম্যাজিস্ট্রেট সাহেবকে মাছের টক সাহেব বলা হয়েছিল। তো এক্ষেত্রে এটাই বোঝা যায় যে একজন মানুষ সে কিনা অশিক্ষিত, তার মধ্যে সচেতনতার অভাব রয়েছে, তাই কিন্তু সে কি করছে যে সঠিক ধ্বনিটা উচ্চারণ করতে পারছে না। এছাড়াও সার্টিফিকেটকে সার্টিফিকেট বলা হয়। তাহলে চতুর্থের যে কারণটা বললাম সেটা কি বলেছে, চতুর্থ যে কারণটা সেটা হলো অশিক্ষা ও অসচেতনতা।
তাহলে তোমরা এই ধরনের উদাহরণগুলো জেনে রাখবে, যাতে এক্সামে তোমরা এই ধরনের উদাহরণগুলো দিতে পারো। যত ভালো করে যত ইউনিক তোমরা লিখতে পারবে তত কিন্তু তোমাদের নাম্বার ভালো ক্যারি করবে। তো এই ধরনের উদাহরণগুলো তোমরা কখনোই স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু তোমাদের লিখতেই হবে এই উদাহরণগুলো। এরপর দেখো কি বলছে, যে দ্রুত উচ্চারণ বা সহজ উচ্চারণ জনিত কারণে। অনেকে কি করে, যে দ্রুত উচ্চারণ করতে যায় কিংবা সহজ উচ্চারণ করার জন্য কিছু ধ্বনি হয়তো বাদ দিয়ে দেয় বা তাড়াতাড়ি উচ্চারণ করতে যায়, সেক্ষেত্রেও কিন্তু কি হয়, যে ধ্বনি পরিবর্তন হয়ে যায়। যেমন মধু থেকে মৌ, আর কি হচ্ছে, যে মধু থেকে মৌ, এই ধরনের পরিবর্তনই কিন্তু কি বলছে, যে দ্রুত উচ্চারণ বা সহজ উচ্চারণ জনিত কারণ। তাহলে এরপরে যে পয়েন্টটা আমরা বললাম সেটা কি বলেছে, 5 নম্বর যে পয়েন্টটা আমরা করলাম সেটা হলো দ্রুত উচ্চারণ। তাহলে 5 নম্বর পয়েন্টটা কি হবে, 5 নম্বর পয়েন্টটা হবে দ্রুত উচ্চারণ। 5 নম্বর পয়েন্ট হলো দ্রুত উচ্চারণ। এবার কি বলছে দেখো, উচ্চারণের ত্রুটি ও অনবধানতা। উচ্চারণের ত্রুটি কি বলছে দেখো, উচ্চারণের কষ্ট লাঘব করার জন্য বা অসাবধানতার কারণে ধ্বনি পরিবর্তন হয়। তাহলে কি হচ্ছে, যে অনেক সময় কিছু অক্ষর উচ্চারণ করতে গেলে আমাদের কিন্তু খুব কষ্ট হয়, তো সেই কষ্টটা লাঘব করার জন্য কিংবা অসাবধানতার কারণেও কিন্তু কি হচ্ছে, যে ধ্বনি পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন লক্ষ্মী উচ্চারণে লক্ষ্মী, গামুছা উচ্চারণে গামছা হয়ে থাকে। তাহলে কি বলেছে, যে 6 যে পয়েন্টটা আমরা পড়লাম সেটা কি বলছে, যে উচ্চারণের ত্রুটি। তাহলে 6 নম্বর পয়েন্টটা কি, 6 নম্বরের পয়েন্টটা হলো উচ্চারণের ত্রুটি। 6 নম্বর পয়েন্ট হলো উচ্চারণের ত্রুটি। এইবার কি বলছে দেখো, যে 7 নম্বর পয়েন্ট কি বলছে, সন্নিহিত ধ্বনির প্রভাব। তাহলে 7 নম্বর যে পয়েন্টটা সেটা কি হবে, সেটা হলো যে সন্নিহিত ধ্বনির প্রভাব। কি বলছে, যে এই ধ্বনির প্রভাবে অন্য ধ্বনির পরিবর্তন হয়, মানে সন্নিহিত ধ্বনির প্রভাবে অন্য ধ্বনির পরিবর্তন হয়ে কি হয়, যে ধ্বনি পরিবর্তন হতে পারে। যেমন পদ্ম থেকে পদ্ম হচ্ছে, মানে পদ্মর আসল উচ্চারণ প দয়ম, সেখান থেকে কি হচ্ছে, পদ্ম হচ্ছে প দয় দ হয়ে যাচ্ছে। তাহলে আমরা 7 নম্বর পয়েন্ট যেটা বললাম, 7 নম্বর পয়েন্টটা হলো সন্নিহিত ধ্বনির প্রভাব। তাহলে 7 নম্বর পয়েন্টটা কি, 7 নম্বর পয়েন্টটা হলো সন্নিহিত ধ্বনির প্রভাব। এবার 8 নম্বর পয়েন্ট যেটা কি বলছে, সেটা হলো আবেগ প্রিয়তা। তাহলে 8 নম্বর পয়েন্ট যেটা সেটা কি, সেটা হলো আবেগ প্রিয়তা। আবেগ প্রিয়তা কি বলছে, অনেক সময় আমরা আবেগের বশে কি করে থাকি, যে আবেগের বশে আমরা কাকাকে কাকু বলে থাকি, দুধকে আমরা দুধু বলে থাকি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে আবেগের বশে আমরা অনেক সময় কি হয়, যে আমরা কিছু আবেগজনিত ভাবে কিছু উচ্চারণ করে ফেলি, যেমন কাকাকে আমরা কাকু বলে থাকি। তাহলে কি হচ্ছে, যে 8 নম্বর পয়েন্ট যেটা, সেই 8 নম্বর পয়েন্টটা কি হচ্ছে, তাহলে 8 নম্বর পয়েন্টটা হচ্ছে আবেগ প্রিয়তা। তাহলে 8 নম্বর পয়েন্টটা কি হচ্ছে, 8 নম্বর পয়েন্টটা হচ্ছে আবেগ প্রিয়তা। এবার 9 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, লোক নিরুক্তি। লোক নিরুক্তি কি হয়, যে অনেক সময় মানুষের বিশ্বাস, মানুষ যেটা বিশ্বাস করে এবং সেই সংস্কারের ফলে কি হয়, যে দীর্ঘদিন ধরে একটা জিনিস উচ্চারণ করতে থাকে এবং তার ফলে সেটা উচ্চারণ করতে করতে সেটাই কিন্তু এক সময় সবাই উচ্চারণ করতে থাকে এবং সবাই যে আসল যে ধ্বনিটা সেটাই কিন্তু ভুলে যায়। তো সেটাই হলো লোক নিরুক্তি। কি বলছে দেখো, যে বিদেশি বা অপরিচিত শব্দকে অনেক সময় আমরা অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিয়ে উচ্চারণ করে থাকি, সেটাকে বলা হয় লোক নিরুক্তি জনিত পরিবর্তন। যেমন আর্ম চেয়ারকে আমরা আরাম চেয়ার বলে থাকি, আর্ম ইংরেজি শব্দটা হয়ে যায় কিন্তু আরাম। তাহলে আমরা কি বলেছে, তাহলে 8 নম্বরের পরে তাহলে 9 নম্বর যেটা সেটা কি বলেছে, যে লোক নিরুক্তি। তাহলে 9 নম্বর পয়েন্ট যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা বলবো লোক নিরুক্তি। তাহলে 9 নম্বর পয়েন্ট যেটা সেটা কি, 9 নম্বর পয়েন্টটা হলো লোক নিরুক্তি। এবার 10 নম্বর পয়েন্ট কি বলছে, কাব্যে ব্যবহার ও ছন্দ লালিত্য। কি বলছে, যে কাব্যে ব্যবহারের কারণে শ্রুতি মাধুর্য সৃষ্টির জন্য
কিংবা ছন্দের প্রয়োজনে ধ্বনি পরিবর্তন কিন্তু হয়। যেমন কি বলছে দেখো, বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বীণ। এখানে বীণ হলো বীণার কাব্যরূপ। এখানে বীণটা কি হচ্ছে, বীণটা কিন্তু বীণার কাব্যরূপ, কিন্তু এখানে বীণা কিন্তু ব্যবহার করা হচ্ছে না, এখানে কিন্তু বীণ ব্যবহার করা হলো। তাহলে বীণ কেন ব্যবহার করা হলো, কেন ধ্বনির পরিবর্তন হলো, সেটা সাহিত্যের প্রয়োজনে আমাদের ব্যবহার করতে হয়েছিল। এখানে বীণার বদলে বীণটাই শ্রুতি মাধুর্য সৃষ্টি করতো, সেই কারণে কিন্তু এখানে ধ্বনি পরিবর্তন করতে হয়েছে। তাহলে আরেকটা কি পয়েন্ট আছে, 10 নম্বর পয়েন্ট, যেটা আমরা পড়লাম যে কাব্যে ব্যবহার এবং ছন্দলালিত্যের কারণেও কিন্তু অনেক সময় আমরা করে থাকি। তাহলে 10 নম্বর পয়েন্টটা কি, যে কাব্যিক ব্যবহার ও ছন্দলালিত্য। তাহলে আমরা কতগুলো পয়েন্ট পড়লাম, তাহলে আমরা ধ্বনি পরিবর্তনের কিন্তু টোটাল 10টা পয়েন্ট পড়লাম। তাহলে সবার প্রথমে যে পয়েন্টটা পড়লাম সেই পয়েন্টটা কি বলেছে, সেই পয়েন্টটা হলো জলবায়ু এবং ভৌগোলিক কারণবশত কিন্তু কি হয়, যে ধ্বনি পরিবর্তন হতে পারে। 2 নম্বর পয়েন্ট যেটা আমরা পড়লাম সেটা বলেছিলাম যে বক্তার বাকযন্ত্রের ত্রুটির কারণেও ধ্বনি পরিবর্তন হতে পারে। তৃতীয় যেটা বলেছিলাম, বক্তার শ্রবণ যন্ত্রের ত্রুটির কারণেও ধ্বনি পরিবর্তন হতে পারে। অর্থাৎ বাকযন্ত্র এবং শ্রবণ যন্ত্র দুটির কারণেই কিন্তু ধ্বনি পরিবর্তন হতে পারে। চতুর্থ যেটা পড়েছিলাম যে অশিক্ষা ও অসচেতনতার কারণেও কিন্তু ধ্বনি পরিবর্তন হতে পারে। 5 নম্বর পয়েন্ট পড়েছি দ্রুত উচ্চারণের কারণে অনেক সময় আমরা ধ্বনি ভুল করে ফেলি। 6 নম্বর কি বলেছে, যে উচ্চারণের ত্রুটিজনিত কারণে। 7 নম্বর কি বলছে, সন্নিহিত ধ্বনির প্রভাবে হতে পারে। এবং 8 নম্বর কি বলছে, যে আবেগ প্রিয়তা, অনেক সময় আবেগের বশে আমরা কি করে থাকি, যে ভুল ধ্বনি উচ্চারণ করে থাকি, তার ফলে ধ্বনি পরিবর্তন হয়ে যায়। এবং 9 নম্বর পয়েন্ট যেটা কি বলেছে, লোক নিরুক্তি। এবং 10 নম্বর এবং লাস্ট যে পয়েন্টটা সেটা হলো কাব্যিক ব্যবহার আর কি বলেছে, ছন্দ লালিত্য, যেখানে কি হয় যে আমরা বীণাটাকে অনেক সময় বীণ ব্যবহার করে থাকি কাব্যের প্রয়োজনে। এবার দেখো কি বলছে, যে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধরনের রীতি তোমাদের আছে। তাহলে কি বলছে, যে ধ্বনি পরিবর্তনের কারণ, এগুলো আমরা পড়লাম, এগুলো হলো ধ্বনি পরিবর্তনের কারণ। এছাড়া কি হয়, যে ধ্বনি কিন্তু কি হয়, যে বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে ধ্বনি। সেই ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণগুলোই কিন্তু আমি তোমাদের এখন পড়াবো, যে ধ্বনি পরিবর্তনের কি কি কারণ আছে। তাহলে তোমাদের কি পড়াবো, যে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি, ধ্বনি পরিবর্তন কিভাবে হতে পারে, ধ্বনি পরিবর্তনের যে বিভিন্ন রীতি আছে সেগুলো তোমাদের আমি এখন পড়াবো। তাহলে ধ্বনি পরিবর্তনের কিন্তু বিভিন্ন ধরনের রীতি হয়। তো সবার প্রথমে যে রীতিটা আছে সেটা কি বলেছে, যে ধ্বনির আগম। তাহলে 1 নম্বর যে পয়েন্টটা হবে ধ্বনি পরিবর্তনের রীতি, অর্থাৎ যেই 1 নম্বর পয়েন্ট অনুযায়ী ধ্বনি পরিবর্তিত হয়, সেই 1 নম্বর যে রীতিটা সেটা হলো ধ্বনির আগম। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো ধ্বনির আগম। ধ্বনির আগম। এবার কি বলছে দেখো, ধ্বনির আগম কাকে বলে। তো ধ্বনির আগম কাকে বলে যখন বলছে, তখন কি বলবো, যে বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চারণ সৌকর্যের জন্য ধ্বনির আগমন হয়ে থাকে। এই ধরনের ধ্বনির আগম কি, অপিনিহিতি, শ্রুতির ধ্বনি, স্বরধ্বনির ধ্বনির আগমন, ব্যঞ্জন ধ্বনির আগমন, এটা হলো ধ্বনির আগম। তো ধ্বনির আগম মূলত কি, কোনো ধ্বনির যদি আগমন ঘটে থাকে, নতুন কোনো ধ্বনির, সেটা স্বরধ্বনি হতে পারে, ব্যঞ্জন ধ্বনি হতে পারে, তো সেক্ষেত্রে কি হয়, সেটা উচ্চারণ সৌকর্যের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে। তো সেটাকেই বলা হচ্ছে যে ধ্বনির আগম। এই ধ্বনির আগমনের বিভিন্ন ধরনের রূপ আছে, সেটা কি বলেছে, যে শ্রুতির ধ্বনি, তারপরে অপিনিহিতি, স্বরধ্বনির আগম, আর কি বলেছে ব্যঞ্জন ধ্বনির আগম, সেগুলো হলো ধ্বনির আগম। এবার ধ্বনি পরিবর্তনের যে দ্বিতীয় রীতিটা সেটা হলো ধ্বনির লোপ। তাহলে দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হলো ধ্বনির লোপ। তো
তো ধ্বনির লোপ শুনে তোমরা বুঝতেই পারছো যে ধ্বনির আগমে যেমন আমরা পড়েছিলাম যে নতুন কোনো ধ্বনির আগমন ঘটছে সেটাকে ধ্বনির আগম বলা হচ্ছে, আর ধ্বনির লোপ তোমরা তাহলে নাম শুনে বুঝতে পারছো যে যেখানে কোনো ধ্বনির লোপ পাচ্ছে বা হ্রাস পাচ্ছে সেইটাকে বলা হচ্ছে ধ্বনির লোপ। যেমন কি বলছে দেখো, যে সাধারণত কোনো অক্ষরের ওপর প্রবল শ্বাসাঘাত পড়লে অন্য অক্ষরের স্বর কি হয়, দুর্বল হয়ে বিলুপ্ত হতে পারে। তো এমনি 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 কোনো ধ্বনি নিশ্চয়ই লোপ পাবে না। সেটার কারণ কি? সেটার কারণই হলো যে কোনো অক্ষরের ওপর প্রবল শ্বাসাঘাত পড়ে অন্য অক্ষরের স্বর দুর্বল হয়ে বিলুপ্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু ধ্বনির লোপ হয়। এই ধ্বনির লোপ আবার বিভিন্ন ধরনের হয়, যেমন স্বরধ্বনি লোপ, ব্যঞ্জন ধ্বনি লোপ, সমাক্ষর লোপ প্রভৃতি। তাহলে স্বরধ্বনি লোপ হতে পারে, ব্যঞ্জন ধ্বনি লোপ হতে পারে, আবার কোনো সমান অক্ষরও কিন্তু লোপ হতে পারে। এবার 3 নম্বর পয়েন্ট কি বলেছে, ধ্বনির সংগতি বা রূপান্তর। অর্থাৎ কি বলছে, ধ্বনি পরিবর্তনের যে 3 নম্বর পয়েন্টটা সেটা হলো ধ্বনির সংগতি বা রূপান্তর। তাহলে তোমাদের কিন্তু দুটো পয়েন্টই জেনে রাখতে হবে, কারণ এক্সামে যে কোনো একটা পয়েন্ট দিয়ে তোমাদের চলে আসতে পারে ধ্বনির সংগতি কিংবা রূপান্তর, দুটো নামই যে দেবে তার কোনো মানে নেই। তাই দুটো নামই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো তাহলে ধ্বনি পরিবর্তনের রীতির 3 নম্বর যে রীতিটা সেটা হলো ধ্বনির সংগতি বা রূপান্তর। তো ধ্বনির সংগতি বা রূপান্তর কাকে বলছে দেখো, যে এই রূপান্তরের পর্যায় পরে অভিশ্রুতি, স্বরস সংগতি, সমী ভবন, ঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণী ভবন, উষ্মী ভবন, নাসিক্যী ভবন, মূর্ধন্যী ভবন, এগুলো হলো কিন্তু ধ্বনির সংগতি বা রূপান্তর। তো মেনলি ধ্বনির সংগতি বা রূপান্তর কি, যে যেখানে কিনা কি হচ্ছে, ধ্বনির রূপান্তর হয়ে যাচ্ছে, সেটাই হলো ধ্বনির সংগতি কিংবা রূপান্তর। এবার কি বলছে, ধ্বনির স্থানান্তর। তাহলে 4 নম্বর যে উচ্চারণের রীতি, ধ্বনি পরিবর্তনের রীতি, সেটা কি বলেছে, সেটা হলো ধ্বনির স্থানান্তর। তো এই ধ্বনি স্থানান্তরের মধ্যে কি কি পড়ছে, ধ্বনি স্থানান্তরের মধ্যে কি পড়ছে দেখো, যে এই রূপান্তরের পর্যায় পরে বিপর্যাস বা বর্ণ বিপর্যয়। উক্ত 4 শ্রেণীর ধ্বনি পরিবর্তনের ধারাকে বলা হয় বিবর্তনমূলক এবং সংযোগমূলক ধ্বনি পরিবর্তনের ধারা। এছাড়া আরো এক ধরনের ধ্বনি পরিবর্তন ঘটে যার নাম মনোবিষয়ক সাদৃশ্য বা বিভ্রান্তিমূলক ধ্বনি পরিবর্তন। এই ধারায় আছে সাদৃশ্য মিশ্রণ, জোর কলম শব্দ, লোক নিরুক্তি, ভ্রান্ত বিশ্লেষ, স্পুনারিজম ইত্যাদি। তাহলে এই যে আমরা 4টে ধ্বনি পরিবর্তনের রীতি পড়লাম, এই 4টে ধ্বনি পরিবর্তনের রীতিকে কি বলা হয়, যে বিবর্তনমূলক ও সংযোগমূলক ধ্বনি পরিবর্তন। তাহলে কি বলা হচ্ছে, যে বিবর্তনমূলক, বিবর্তন ও সংযোগমূলক ধ্বনি পরিবর্তন। তাহলে এই 4 ধরনের ধ্বনি পরিবর্তনের রীতি আছে। এই 4 ধরনের ধ্বনি পরিবর্তনের রীতি ধ্বনির আগম, ধ্বনির লোপ, সংগতি বা রূপান্তর, এছাড়াও ধ্বনি স্থানান্তর। এই 4 ধরনের যে রীতি আছে, এই রীতিগুলোকেই বলা হয় বিবর্তন ও সংযোগমূলক ধ্বনি পরিবর্তন। এছাড়াও আরো এক ধরনের পরিবর্তন আছে, সেটা কি বলেছে, যে মনোবিষয়ক সাদৃশ্য বিভ্রান্তিমূলক ধ্বনি পরিবর্তন। সেই মনোবিষয়ক সাদৃশ্য বিভ্রান্তিমূলক ধ্বনি পরিবর্তনের মধ্যেও কয়েকটা জিনিস পড়ে, যেমন এগুলো যেমন পড়ছে, তো সেগুলোই এরকমই, যেমন সাদৃশ্য, জোর কলম শব্দ, লোক নিরুক্তি, ভ্রান্ত বিশ্লেষ, স্পুনারিজম ইত্যাদি হলো কি বলেছে, যে মানে এগুলো হলো বিভ্রান্তিমূলক ধ্বনি পরিবর্তন। তো এইবার আমরা কি বলবো, যে ধ্বনির আগমের ডিটেলসে যাব। তো ধ্বনির আগমের মধ্যে কি কি আছে সেটা তো আমরা অল্প করে পড়েছিলাম, তো এখানে আবার আমরা বড় করে পড়বো, যে ধ্বনির আগমের মধ্যে তাহলে কি কি পড়ছে। তাহলে ধ্বনির আগমের মধ্যে কি কি পড়ছে সবার প্রথমে কিন্তু আমাদের সেটা জানতে হবে।
তো ধ্বনির আগমের মধ্যে বেশ কয়েকটা জিনিস পড়ে, যেমন কি কি বলছে দেখো, যে স্বরাগম পড়ে, স্বরাগম পড়ে, তারপরে আর কি পড়ে, অপিনি হিতি পড়ে, ব্যঞ্জনাগম পড়ে ইত্যাদি, কিন্তু কি পড়ছে যে ধ্বনির আগমের মধ্যে পড়ছে। তাহলে ধ্বনির আগমের মধ্যে কি পড়ছে, সবার প্রথমে কি পড়ছে আমরা দেখতে পেলাম, সবার প্রথমে কিন্তু স্বরাগম পড়ছে। তাহলে সবার প্রথমে যেটা পড়ছে সেটা কিন্তু স্বরাগম পড়ছে। এবং দ্বিতীয় যেটা পড়ছে, দ্বিতীয় ভাগ যেটা, সেটা হলো অপিনি হিতি। এবং তৃতীয় এবং একদম লাস্ট যে ভাগটা সেটা কি বলছে, সেটা হলো ব্যঞ্জনাগম। তাহলে কি বলছে দেখো, যে ধ্বনির আগমের মধ্যে এই তিনটে পড়ে, এই তিনটে পর্যায় পড়ে বা এই তিনটে ভাগ পড়ে, শ্রেণী বিভাগ পড়ে। তার মধ্যে 1 নম্বর হলো স্বরাগম, তারপরে আর কি বলছে 2 নম্বর হলো অপিনি হিতি, আর 3 নম্বর হলো ব্যঞ্জনাগম। তো এগুলো ডিটেলসে আমরা অবশ্যই যাব যেগুলো কাকে বলে। তো তার মধ্যেও আবার কি বলেছে, যে স্বরাগমের কিন্তু আবার বিভিন্ন ধরনের ভাগ আছে। তাহলে স্বরাগমের আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, তার মধ্যে 1 নম্বর কি পড়ছে, তার মধ্যে 1 নম্বর পড়ছে হচ্ছে গিয়ে আদি স্বরাগম। তার মধ্যে 1 নম্বর কি পড়ছে, 1 নম্বর পড়ছে আদি স্বরাগম, এবং দ্বিতীয় পড়ছে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের আরো অনেকগুলো নাম আছে, সেগুলো কি বলেছে, যে স্বরভক্তি বা বিপ্রকর্ষ হলো মধ্য স্বরাগমের আরেক নাম। তো মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তৃতীয় কি বলছে, তৃতীয় বলছে যে অন্তঃস্বরাগম, এবং চতুর্থ মানে তৃতীয় যেটা সেটা হলো অন্তঃস্বরাগম। এবং কি বলছে, যে স্বরাগমের কিন্তু এই কটাই ভাগ। তো এইগুলোর প্রত্যেকটা নিচে কিন্তু স্বরাগম হয়ে যাবে। তাহলে স্বরাগমের কতগুলো ভাগ আছে বা বিভাগ আছে সেগুলো আমরা বললাম, একটা হচ্ছে কি আদি, মধ্য আর অন্ত। আর মধ্যর মধ্যে অনেকগুলো বিভাগ আছে, সেটা হচ্ছে কি স্বরভক্তি কিংবা বিপ্রকর্ষ। তাহলে মধ্যর নাম হচ্ছে কি বলেছে, যে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তাহলে সবার প্রথমে আমরা ধ্বনির আগম করলাম, সেই ধ্বনির আগমের মধ্যে স্বরাগম হচ্ছে গিয়ে একটা শ্রেণীবিভাগ, এবং সেই স্বরাগমের মধ্যে আবার 3খানা শ্রেণীবিভাগ আছে, সেটা হচ্ছে গিয়ে আদি, মধ্য আর হচ্ছে গিয়ে অন্ত। এবার আমরা কি বলবো, যে আদি স্বরাগম কাকে বলে। তো আদি স্বরাগম কাকে বলে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে যুক্ত ব্যঞ্জনের পূর্বে শব্দের আদিতে যদি স্বরধ্বনির আগম হয় সেটা হলো আদি স্বরাগম। তো আদি স্বরাগম কাকে বলছে, যে যুক্ত ব্যঞ্জনের পূর্বে শব্দের আদিতে যদি স্বরধ্বনির আগম হয় সেটা হলো আদি স্বরাগম। যেমন কি বলছে, স্টেশন থেকে স্টেশন হচ্ছে, দেখো কি হচ্ছে, যে হর্ষইটা কিন্তু সবার আগে যুক্ত হচ্ছে। তো কি হচ্ছে, যে স্টেশন থেকে স্টেশন হচ্ছে, স্টিমার থেকে স্টিমার হচ্ছে, স্ত্রী থেকে স্ত্রী হচ্ছে, সেটাই হলো আদি স্বরাগম। এইবার কি বলছে, যে মধ্য স্বরাগম অথবা বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় অনেক সময় আছে যে স্বরভক্তি কাকে বলে, বিপ্রকর্ষের উদাহরণ দাও। তো প্রত্যেকটা নাম তো তোমরা অবশ্যই জানবে, তাছাড়া খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তো মধ্য স্বরাগম কাকে বলছে, যে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন বর্ণকে ভেঙে তার মধ্যে একটি স্বরধ্বনি আনয়ন করার নামই হলো স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তাহলে কি হয়, যে সংযুক্ত যে ব্যঞ্জন বর্ণ সেটাকে ভেঙে অন্য কোনো স্বরধ্বনি আনয়ন করা হলে সেটাকেই বলা হয় যে মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। যেমন কি হচ্ছে, ভক্তি থেকে ভক্তি হচ্ছে, এবং কয়তয় যেটা সেটা কিন্তু কি বলেছে, যে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, তো সেটাকে ভেঙে কি হচ্ছে, যে স্বরধ্বনি আনা হচ্ছে। তো ভক্তি থেকে কি হচ্ছে, ভ ক তয়রসি হচ্ছে, ধর্ম থেকে ধরম হচ্ছে, ব্লু থেকে বুলু হচ্ছে, শ্লোক থেকে ষোলক হচ্ছে, 30 থেকে 30 হচ্ছে। এই হলো মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এইবার 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা কি বলছে, সেটা হলো অন্তঃস্বরাগম। তো 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা কি বলছে, সেটা হলো অন্তঃস্বরাগম। তো অন্তঃস্বরাগম কাকে বলছে দেখো, যে ব্যঞ্জনান্ত শব্দের শেষে
স্বরের আগমজনিত পরিবর্তন হলো অন্তঃস্বরাগম। তাহলে অন্তঃস্বরাগম কি হয়, এটা কি হয়, এটা কিন্তু ব্যঞ্জনান্ত শব্দের শেষে হয়, যেহেতু অন্ত বলেছে। তো ব্যঞ্জনান্ত শব্দের শেষে কি হয়, যে ধ্বনির মানে স্বরের যে আগমজনিত পরিবর্তন সেটা হলো অন্তঃস্বরাগম। তো আগমজনিত পরিবর্তন অবশ্যই হবে, কারণ এটা ধ্বনির আগমেরই অন্তর্গত। তো ব্যঞ্জনান্ত শব্দের শেষে স্বরের আগমজনিত যে পরিবর্তন সেটাকেই বলা হয় যে অন্তঃস্বরাগম। আর সেই অন্তঃস্বরাগমের উদাহরণ কি, যেমন সত্য থেকে সত্যি, বেঞ্চ থেকে বেঞ্চি, ধন্য থেকে ধন্যি, দুষ্টু থেকে দুষ্টু, সীমা থেকে সীমানা। এখানে দেখো প্রত্যেকটা যে পরিবর্তন সেগুলো কিন্তু একদম শেষে হচ্ছে শব্দের। আর এখানে প্রয়োগ এটা আমরা কিভাবে করতে পারি, যে স্টেশনে মিষ্টি বাবু অথবা স্কুল পাড়াবে কেন, স্টিমার ঘাটে ভিড়লো, এগুলো হলো কিন্তু অন্তঃস্বরাগমের উদাহরণ। তাহলে স্বরাগমের মধ্যে আমরা কি কি পড়লাম, একটা পড়লাম যে আদি স্বরাগম, আরেকটা আমরা কি পড়লাম যে মধ্য স্বরাগম, আরেকটা বললাম মধ্য স্বরাগম। এবং সেই মধ্য স্বরাগমেরও কিন্তু আবার তিনটে নাম, একটা মধ্য স্বরাগম, আরেকটা স্বরভুক্তি, আরেকটা বিপ্রকর্ষ, তিনটে নাম। তিনটের মধ্যে তোমরা তিনটেই মনে রাখবে, কারণ কোনটা দিয়ে কোয়েশ্চেন আসবে সেটা তোমরা জানো না। আর 3 নম্বর যেটা বলেছে সেটা হলো অন্তঃস্বরাগম। এই হলো স্বরাগমের শ্রেণীবিভাগ। আজকে এই ভিডিওতে আমি এইটুকুই পড়াবো, এবং নেক্সট ভিডিও আমি তোমাদের অপিনিহিতি, তারপরে আর কি আছে, ব্যঞ্জনাগম আছে, এগুলো আমি তোমাদের পড়াবো। আজকের জন্য এইটুকু থাক, নেক্সট ভিডিও বাকিটা পড়াবো। থ্যাংক ইউ।